যিনি তফসিলি মন্ত্রী, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস নিজে স্বীকার করেছেন, আমরা এইভাবে সোর্স মানি নিয়ে থাকি কন্ট্রাক্টর তাদের কাছ থেকে। আমরা জনপ্রতিনিধিরা এইভাবে নিজে যখন স্বীকার করে অর্থ আদায় করছেন, অর্থ গ্রহণ করছেন কন্ট্রাক্টরের কাছ থেকে, অন্যদের কাছ থেকে সরকারি কাজ যারা পায় তাদের কাছ থেকে যখন ঘুষ নেয়, টাকা নেয়, তাদের কাছ থেকে প্রকৃত কাজ আদায় করার মতো কোনো সাহস থাকে কোনো মন্ত্রীদের? এই যে 22,500 কোটি টাকা রাস্তার জন্য এসেছে, আপনারা যদি কেউ ওই মোহনপুর খোয়াই হয়ে কমলপুর যান, বুঝতে পারবেন এটা কি রাস্তা, জাতীয় সড়ক না নর্দমা। আমাদের রাজ্যে বর্তমান পরিস্থিতিতে যা চলছে, নারী নির্যাতন, নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল, আমরা এই আগরতলা শহর মিছিল করে এখানে এই সভায় মিলিত হয়েছে। আপনারা শুনেছেন কি নির্মম ঘটনাগুলি একের পর এক আমাদের দেশের বাড়তে শুরু করেছে, বিশেষ করে দলিতদের উপর। এই ঘটনাগুলির অল্প কয়েকটা ঘটনা আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। প্রথম যে ঘটনাটা উল্লেখ করব, 17 বছরের এক যুবক, সে একজন মেকানিক, ওই মোটর গাড়ির মেকানিকের কাজ করে, গাড়ি চালায়, একজন শ্রমিক, গ্রেটার নয়ডাতে সে কাজ করে। 15ই অক্টোবর, এই 15ই অক্টোবর তার ছিল জন্মদিন। জন্মদিনে তার যে বাসস্থান গ্রেটার নয়ডা, গৌতম বুদ্ধ নগর, আম্বেদকর মহল্লায়, তার বাড়ির সামনে একটা ছোট্ট মাঠ, সেখানে তার বন্ধু বান্ধব নিয়ে জন্মদিনের কেক কাটছিলেন। সেই অনুষ্ঠানে উচ্চ বর্ণের দুর্বৃত্তরা তার উপরে নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করে। সেই আক্রমণে অনিকেত নামক এই যুবক এবং তার কাকা দুজনেই প্রচন্ডভাবে আহত হয়। তারপর ওই দিল্লির হাসপাতালে বেশ কিছুদিন সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। গত 24শে অক্টোবর তার মৃত্যু হয়। এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার উপর আক্রমণের পর এই রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তার বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। তার মৃতদেহ যখন তার পল্লীতে আসলো, ওই গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ নগর আম্বেদকর মহল্লাতে, সেখানে ওই দলিত অংশের মানুষের বসবাস ছিল সেই মহল্লায়। তার পাশেই ছিল উচ্চ বর্ণের গ্রাম। সেই গ্রামের যুবকরাই নৃশংসভাবে এই হত্যা করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে যে আমরা এই মৃতদেহ সৎকার করব না যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ না করেন। এইভাবে প্রতিবাদী হওয়ার পর তারপর প্রশাসন এসে আশ্বস্ত করেছে, এখনো সেই ঘটনার কঠোর কোনো ব্যবস্থা করেনি, নামমাত্র গ্রেপ্তার করেছে। এই হচ্ছে অবস্থা। এই যেমন একটা ঘটনা, আমার আগের বক্তা কমরেড দিলীপ দাস বেশ কয়েকটি ঘটনা বলেছে, আমি সেই ঘটনাগুলি বলছি না। আরেকটা ঘটনা রায়বেরেলির এক যুবক, দলিত যুবক, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলি দিনের পর দিন চলছে। এই যে দীপাবলি উৎসব গেল, সেই দিন
দীপাবলি উৎসবের দিন এক বৃদ্ধ তার নাতির সঙ্গে হাত ধরে বেরিয়েছেন। এই বৃদ্ধ মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, শ্বাসকষ্ট শুরু হয়, তখন আর চলতে পারে না, যেখানে যায় সেখানে হয় পড়ে যায় অথবা বসে যায়। এই অবস্থা যখন তার হলো, সে যখন অসুস্থ হয়ে গেল, তার পাশেই একটি মন্দির ছিল। সেই মন্দির শীতলা মন্দির। এটা ওই লখনৌ শহরের কাকরি এলাকায়। সেই শীতলা মন্দিরের পার্কিং এলাকার মধ্যে সে বসে পড়ল। সেই অবস্থায় শ্বাসকষ্ট শুরু হয়েছে, তার প্রস্রাব হয়ে গেছে। এই সময়ে আরএসএস এর নেতা, আরএসএস এর নেতা সেখানে এসে, রামকান্ত নামের আরএসএস নেতা সেখানে এসে উপস্থিত হয়েছে। এই বৃদ্ধকে দেখে উত্তেজিত হয়ে যায় এবং যখন বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে, তখন তাকে জিজ্ঞেস করে, প্রস্রাব করেছ? প্রথমে অস্বীকার করেছিল, তারপরে তোর উপায় নেই, তারপরে স্বীকার করেছে। এই বৃদ্ধকে জিহ্বা দিয়ে প্রস্রাব চাটিয়ে নিয়েছে, জিহ্বা দিয়ে প্রস্রাব চাটিয়েছে এই আরএসএস এর নেতা। তারপর এই বৃদ্ধকে দিয়ে জল আনিয়ে এই মন্দির পরিষ্কার করেছে এবং ঘোষণা করেছে আর কখনো এই মন্দিরে প্রবেশ করতে পারবে না, কারোর কাছে এই শব্দ গিয়ে প্রকাশ করতে পারবে না। এইভাবে হুমকি দিয়ে তারপর গালি গালাজ করে, নিচু বর্ণের নিম্ন বর্ণের বলে যা ইচ্ছা তাই গালিগালাজ করে, সম্মান অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। প্রথম দিন তো বলেইনি, তারপরের দিন বলেছে। এরপর গ্রামের মানুষ সহ প্রতিবাদ করেছে, থানায় জানিয়েছে। এইভাবে একের পর তারপর সারা দেশের পত্র পত্রিকায় এসেছে এই ঘটনা। এইভাবে একের পর এক ঘটনা আমাদের দেশে সংঘটিত হচ্ছে। ওই যে মনুবাদ সম্পর্কে বলেছেন কমরেড দিলীপ দাস, মনুস্মৃতি মনুসংহিতার মূল বিষয়বস্তুই হল চতুর্বর্ণে বিভক্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র যারা শাস্ত্র পাঠ করতে পারবে না, শুনতেও পারবে না। এই বিধান উত্তরপ্রদেশে একজন ভাগবত পাঠ করে, আমাদের দেশে আমাদের রাজ্যে হয় না, কেউ ভাগবত পাঠ করে, কেউ ওই গীতা পাঠ করে, এই ধরনের একজন, তার পেশাই হচ্ছে এরকম বিভিন্ন গ্রামে গিয়ে ভাগবত পাঠ করে। ব্রাহ্মণরাও সেই গ্রামে বাস করে, এরকম এক গ্রামে গিয়ে ভাগবত পাঠ করেছিল বলে তার উপর নির্মম ভাবে আক্রমণ নামিয়ে আনলো। কত বড় স্পর্ধা হয়ে গেছে। একদিকে তো দলিত, আবার ব্রাহ্মণ গ্রাম তারা যেখানে বাস করে সেখানে গিয়ে ভাগবত পাঠ করছে। তো কোন জায়গায় আছি আমরা? এই দলিত, তারা কি হিন্দু? তারা কি সনাতনী? কোন সনাতনী? যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, ভাগবত পাঠ করতে পারবে না, শুনতেও পারবে না। এই মনুবাদীরা আজকে এই নৃশংসভাবে এই আক্রমণগুলি সংগঠিত করছে। আরএসএস চাইছিল আমাদের দেশের এই সংবিধান আমরা মানি না, ঘোষণা করেছিল স্বাধীনতার পর স্বাধীন দেশের সংবিধান কি হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হলো 1949 সালের 26শে নভেম্বর, এই সংবিধান গ্রহণ করা হলো। সেই দিনে তীব্রভাবে বিরোধিতা করেছে আরএসএস, যেই সংবিধান আমরা মানি না। আমরা সংবিধান চাই মনুস্মৃতি মনুসংহিতার অনুরূপ
সেই দিন তাদের বিরোধিতা কাজে আসেনি। কিন্তু আজকে যখন আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, 2014 সালের পর ভাওতা দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বছরে 2 কোটি বেকারের চাকরি, কৃষকের ফসলের দ্বিগুণ লাভ, জিনিসপত্রের দাম কমবে, প্রতি পরিবারকে 15 লক্ষ টাকা দেবে, আচ্ছা দিন আয়েগা, এইসব বলে সরকারে এসেছে। আজকে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এই সংবিধানটাকে পরিবর্তন করতে হবে, এই সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে এই তারাই। আজকে এই আমাদের সাংবিধানিক কাঠামোগুলোকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য এই চেষ্টা করছে। বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার প্রতি জুতা নিক্ষেপ করেছে। সনাতনীর নামে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সংবিধান কোথায়? দলিতদের অধিকার কোথায়? কোথায় সেই জায়গাতে হিন্দুত্ববাদীরা? আইপিএস অফিসার পূরণ কুমার হরিয়ানার, সে উচ্চ পদের সিনিয়র আইপিএস অফিসার, এসপি র্যাঙ্কের অফিসাররাও তার নিচে কাজ করেন, তার উপরে ডিজি স্তরের অফিসাররা আছেন। সেই পদে থেকে পূরণ কুমারকে শুধু দলিত বলে নানাভাবে তার উপর থেকে যেমন জাত ভিত্তিক অসম্মান অপমান করা হয়, তেমনি নিচের অফিসাররাও তার যেভাবে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা তাকে দেওয়া হয় না। এইভাবে পরিকল্পিতভাবে দলিত বলে তাকে অসম্মান অত্যাচার করছে। এই ঘটনা জানিয়ে তার উচ্চপদস্থ যে অফিসার ডিজির কাছে লিখেছে, শেষ পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কাছে লিখেছে, কোনো প্রতিকার হয়নি। হরিয়ানার স্বরাষ্ট্র দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে। তার মানে মুখ্যমন্ত্রীও তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এইভাবে অসম্মান অপমানিত হয়েছে, তার সমস্ত বৃত্তান্ত সে লিখে গেছে। এইগুলি লিখে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা কি আত্মহত্যা, না আমাদের রাষ্ট্রের এই বর্ণবাদী আক্রমণ নৃশংসভাবে খুনের দিকে ঠেলে দেয়, খুন করা হয়? এটা হচ্ছে রাষ্ট্রীয় বর্ণবাদী আক্রমণে খুন। এইভাবে সিনিয়র আইপিএস অফিসারকে খুন হতে হয়েছে। রোহিত ভেমুলা কয়েক বছর আগে আপনারা শুনেছেন, বিজ্ঞান গবেষক ছাত্র, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত যুবক, বিহারে তার বাড়ি, সে ওই ডক্টরেট করার জন্য সিলেকশন হয়ে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে, সেখানে হোস্টেলে থাকে, স্টাইপেন্ড পায়, স্টাইপেন্ডের একটা অংশের টাকা তার বাড়িতে বিহারে পাঠায়, তার পরিবার চলার জন্য, তার মাকে রক্ষা করার জন্য। সে আম্বেদকরের অধ্যয়ন করে বলে, আম্বেদকরের ভক্ত বলে, তার উপর নির্মমভাবে বর্ণগত জাতগত অত্যাচার শুরু করেছে। শুধু অত্যাচারের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, শেষ পর্যন্ত তাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। হোস্টেলের বাইরে তাঁবু টাঙিয়ে থাকার চেষ্টা করেছে, সেটাও ভেঙে দিয়েছে। তারপর তার স্টাইপেন্ড বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত তার আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বিজ্ঞান গবেষক ছাত্র রোহিত ভেমুলা। এইভাবে একটার পর একটা ঘটনা আমাদের দেশে ঘটছে। এই ঘটনাগুলো
দিনের পর দিন বাড়ছে। এই হিন্দুত্ববাদ ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে, সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ। এটা আপনারা জানেন। এটা যেমন বৃদ্ধি পাচ্ছে, তার পরবর্তী লক্ষ্যই হচ্ছে দলিতরা। আজকে দলিত তফসিলি জাতি অংশের মানুষ, তাদের অধিকার, তাদের জন্য যে বাজেট বরাদ্দ দিনের পর দিন নিম্নমুখী। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে স্টাইপেন্ড পেত ছেলে মেয়েরা, সেই স্টাইপেন্ড সংকুচিত, বছরের পর বছর বকেয়া পড়ে থাকে, বাড়ে না, দেয় না, পায় না। এইভাবে অর্থনৈতিক দিক থেকে যেমন আক্রমণ নেমে আসছে, বাজেট বরাদ্দ কমে যাচ্ছে, সংরক্ষণ কি চাকরির ক্ষেত্রে কি শিক্ষার ক্ষেত্রে সমস্ত দিক থেকে সংরক্ষণকে সংকুচিত করে আনছে। সরকারি চাকরি যদি না থাকে, সংরক্ষণ আসবে কোত্থেকে? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই যদি না থাকে, সেই প্রতিষ্ঠানের সংরক্ষণ আসবে কোত্থেকে? এই সরকার দিনের পর দিন এই সমস্ত ব্যবস্থাটাকেই বেসরকারীকরণের দিকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে গরিব মানুষ, নিম্ন বর্ণের, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সাধারণ মানুষ, তাদের জীবনে কঠিন পরিস্থিতি নেমে আসছে। এই ঘটনাগুলি আজকে আমাদের দেশে হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমাদের সর্বভারতীয় সংগঠন সারা দেশে আন্দোলন করছে। আমরা আমাদের রাজ্যে করছি, এটা মনে করার কোনো কারণ নাই। ওই উত্তরপ্রদেশ হচ্ছে, বিহারে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, গুজরাটে হচ্ছে, তারপরে ওই মহারাষ্ট্রে হচ্ছে, সেখানেই সীমাবদ্ধ রয়েছে, মনে করার কোনো কারণ নাই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনের পর দিন এই ধরনের অপরাধ দলিতদের উপর, মা বোনদের উপর ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। এটা সারা দেশে। এই যে মহারাষ্ট্রে ডাক্তার, তার উপর নৃশংসভাবে অত্যাচার করেছে, শেষ পর্যন্ত তার মৃতদেহ, ঝুলন্ত মৃতদেহ পেয়েছে। ওই পশ্চিম বাংলায় আরজি করে ডাক্তার খুন হয়েছে। এই ঘটনাগুলি যেমন ঘটে আমাদের রাজ্যে কি ঘটনা ঘটে, আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। গত 21 তারিখ, 21শে অক্টোবর, জীবন দাস সোনামুড়া মহকুমার থলিবাড়িতে, তার আসল বাড়ি ছিল উদয়পুরের মির্জা। তার বাবা একজন মৎস্যজীবী, মাছ বিক্রি করত। সেই মাছ বিক্রি করতে করতে থলিবাড়িতে গিয়ে বসবাস করেন, সেখানেই এখন থাকে। তার বাবা মারা গেছে, 21 বছরের যুবক। সে শ্রমিকের কাজ করে, যখন যা পায় সেই কাজ করে। তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে থলিবাড়িতে। 21 তারিখের ঘটনা, আজকে হয়েছে 28 তারিখ, এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার হয়নি। সেও মৎস্যজীবী, সেও দলিত। এসছে দীপশ্রী দাস, আপনার নাম শুনেছেন। এই তো আমাদের আগরতলায় থাকে, তার মা বাবা। ক্লাস 9-এর ছাত্রী, তার উপর নৃশংসভাবে নির্যাতন হয়, অত্যাচার করে ওই সাবরুমের কলাছড়ার বিজেপির এক কর্মকর্তা। ওই মেয়ে একজন ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে চলে গিয়েছিল, তারপর যখন ফিরে এসেছে তাকে শুদ্ধিকরণের নাম করে ওই সেখানে নিয়ে যাওয়া হয়। সাবরুমের কলাছড়া বিপ্লব নামে এক কর্মকর্তা, তাদের আরএসএস বিজেপি শুদ্ধিকরণের নাম করে সেখানে নিয়ে তার উপর অত্যাচার হয়।
সেটা প্রকাশ হয়ে যাবে বলে শেষ পর্যন্ত তাকে খুন করার জন্য ব্যবস্থা করে কোন রকমে বেঁচে গেছে। হাসপাতালে চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছে, তার মা বাবা কলকাতায় নিয়ে গেছে, শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। মৃতদেহ, তার মৃত্যু হয়েছে। নাম দিয়ে মামলা করেছে, এখন পর্যন্ত সেই মামলায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পুনরায় হাইকোর্টে পিটিশন করা হয়েছে এই মামলার পুনরায় তদন্ত করার জন্য। এই ত্রিপুরা রাজ্যে ঘটছে। ওই আশিস দাস কমলপুরে, তার মা চিৎকার করে, তার বাবা চিৎকার করে বলছে সেইখানকার বিধায়িকার স্বামী এই খুনের সঙ্গে যুক্ত। আমরা গিয়েছিলাম আমাদের সংগঠনের তরফ থেকে, তপশিলি ঘরের যুবক, তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। তাদের জায়গা দখল করার জন্য চিৎকার করে বলছে। এখন পর্যন্ত কয়েকজন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শুনেছি, কিন্তু আসল আসামি যার নাম বলছে তাকে ধরছে না। ত্রিপুরার ঘটনা, দলিতদের ঘটনা, আরো অসংখ্য ঘটনা আছে এইভাবে। ত্রিপুরা রাজ্যেও দলিতদের উপর এইভাবে একের পর এক অত্যাচার নেমে এসেছে। আইপিএস অফিসারের কথা বললাম, হরিয়ানাতে ডাক্তার এর আগে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল এই ধরনের অসম্মান অপমানের জন্য। এটা শুধু এখন ওই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে না, উত্তরপ্রদেশ হরিয়ানাতেই সীমাবদ্ধ নেই, আমাদের রাজ্য এসে পড়েছে। আমাদের রাজ্যের একটি ঘটনা আমি বলি। রিপসে ওই রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই ইনস্টিটিউটের একজন প্রফেসর, তার নাম হচ্ছে নীলিমাঙ্ক দাস। নীলিমাঙ্ক দাস সে দলিত, এসসি, এখন সকলের থেকে সিনিয়র। তাকেই এখন অধ্যক্ষ করা, মানে অধ্যক্ষ করতে গেলে তাকেই করতে হয়। যেহেতু সে দলিত এসসি, তাকে করবে না। তার জুনিয়র অন্য আরেকজনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই অধ্যক্ষ এমন ভাবে আচরণ করছে একের পর এক এই নীলিমাঙ্ক দাসকে, তাকে আক্রমণ করা, এমনকি খুন করার পর্যন্ত ষড়যন্ত্র করছে। সে এর মধ্যেই ওই ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের চেয়ারপারসনের কাছে চিঠি লিখেছেন। আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব, আমাদের রাজ্যের মুখ্য সচিব, মানবাধিকার কমিশন, সকলের কাছে গিয়েছেন, লিখিত দিয়েছেন। সেই লিখিত কাগজের কপি আমাদের কাছেও দিয়েছে, এবং তা পত্র পত্রিকায় উঠেছে, ত্রিপুরার পত্রিকায় এর মধ্যে উঠেছে। শেষ পর্যন্ত থানায় গিয়ে আশ্রয় নিয়েছে তার নিরাপত্তার জন্য। এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এই জায়গার মধ্যে চলে গেছে। তাই আমরা বলতে চাই, এর বিরুদ্ধে আর চুপ করে থাকা যায় না। সারা ভারতবর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন, তেমনি আমাদের রাজ্যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার জন্য আমরা সকল মানবতাবাদী মানুষ, আমরা জানি সব মানুষ দলিতদের অধিকারের জন্য, আদিবাসীদের অধিকারের জন্য, সংখ্যালঘুদের অধিকারের জন্য, গরিব মানুষের জন্য পাশে থাকবে না। কিন্তু তারা থাকবে যারা মানবতাবাদী, প্রকৃত দেশপ্রেমিক,
মানুষকে ভালোবাসেন তারা থাকবেন। আমরা তাদের কাছে আবেদন করব, এগিয়ে আসুন, এই অপরাধ থেকে গোটা দেশ এবং রাজ্যকে মুক্ত করার জন্য সোচ্চার হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই আবেদন আমরা রাখছি। একই সঙ্গে আমাদের রাজ্যের যে ঘটনা, নারীদের উপর অত্যাচার, সারা ভারতবর্ষের কথা বললাম, বেটি বাঁচাও বেটি পড়াও, কত সুন্দর স্লোগান। আর 14 মাসের একটা শিশু কন্যা যখন অত্যাচারিত হয়, তারপর তাকে খুন করে পুঁতে দেওয়া হয়। 72 বছরের বৃদ্ধা, ভাষায় ব্যক্ত করার ভাষা নেই। তাদের উপর যৌন লালসা মিটিয়ে খুন করা হচ্ছে, ওই মির্জাতে খুন করা হচ্ছে। কারা তার সঙ্গে যুক্ত? কেন ব্যবস্থা গ্রহণ করছে না? মির্জার ঘটনায় বিধায়কের ভাইপো যুক্ত, এইভাবে কি ব্যবস্থা নিচ্ছে? কেন এরকম সাহস পেয়ে যাচ্ছে অপরাধীরা? অপরাধীরা কেন সাহস পেয়ে যাচ্ছে? নেশায় ভাসিয়ে দিচ্ছে রাজ্যটাকে। নেশা মুক্ত ত্রিপুরা করবে। আজকেও দেখেছি একটা সাইনবোর্ড লাগানো আছে আগরতলা শহরে। লজ্জা যদি থাকে এই সাইনবোর্ড এক্ষুনি তুলে নেওয়া দরকার। লজ্জা নেই তাদের। শুধু পোটলা দিয়ে না, ব্যাগ দিয়ে না, বস্তা দিয়ে না, অটো গাড়িতে না, জিপ গাড়িতে না, রেলগাড়ির ওয়াগন ভর্তি করে নেশা সামগ্রী ঢুকছে, ত্রিপুরা রাজ্যে ঢুকছে। 16 তারিখ ধরা পড়েছে, তারপরে আবার এসেছে, আবার ধরা পড়েছে। একটা শব্দ শুনেছে কেই নেশা কারবারি, কেই নেশা সামগ্রী এনেছে, কত টাকার মাল আছে, কি করেছে? কেন বলছে না? কেন বলছে না? তার পেছনে যুক্ত কে? এত বড় পাওয়ার আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ, রেল পুলিশ একটা শব্দ করতে পারছে না। আপনারা রাজধানী শহরের মানুষ অনেক বেশি সচেতন। আগরতলা শহরের ব্যবসায়ী বন্ধুরা, আপনারা জানেন, আপনাদের মালপত্র যদি আনতে হয় রেলে করে, কবে থেকে কিভাবে বুকিং করতে হয়, তারপরে রেলগাড়িতে সেই মাল আসে বুকিং করার পর। এই মাল, এই যে ওয়াগন ভর্তি হলো, এই ওয়াগনের কে বুকিং করলো, কবে বুকিং করলো, কারা এখান থেকে রিসিভ করে? এখানে জানা নেই। রেল দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, রেল পুলিশ, গোয়েন্দা দপ্তর, এমনকি স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দারাও কিছুই জানে না। এটা বিশ্বাস করতে হবে। এই হচ্ছে, এটা বোঝা যায়। এদেরকে রক্ষা করার জন্য যদি প্রশাসন দায়িত্ব নেয়, তখন এই ধরনের ঘটনা ঘটে। এইভাবে অপরাধীদেরকে রক্ষা করার জন্য যদি প্রশাসন দাঁড়ায়, তখন অপরাধীদের মধ্যে কোনো ভয় থাকে? যেমন আপনারা শুনেছেন, এখন আক্রমণ থেকে কে রেহাই পাচ্ছে? পুলিশ অফিসার, টিসিএস অফিসার, তারপরে পুলিশের ওসি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যবসায়ী, কে বাদ আছে? সবাই আক্রান্ত হচ্ছে, জুলুম হচ্ছে, নির্বিচারে আক্রমণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? যখন ব্যবস্থা না নেয়, তখন অপরাধীরাই বোঝে আমাদেরকে তো কেউ আটকাবে না, উৎসাহিত হয়। তাই 14 মাসের শিশুকে অত্যাচার করতে পারে, 72 বছরের বৃদ্ধ মাকে আক্রমণ করতে পারে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করতে পারে। অপরাধীদের তো কোনো ভয় থাকে না। এইভাবে আমাদের রাজ্যে অপরাধ
অপরাধীদের রাজত্ব চলছে। আর একজন যিনি তফসিলি মন্ত্রী, মৎস্য মন্ত্রী সুধাংশু দাস নিজে স্বীকার করেছেন, আমরা এইভাবে সোর্স মানি নিয়ে থাকি কন্ট্রাক্টর তাদের কাছ থেকে। আমরা জনপ্রতিনিধিরা এইভাবে নিজে যখন স্বীকার করে অর্থ আদায় করছেন, অর্থ গ্রহণ করছেন কন্ট্রাক্টরের কাছ থেকে, অন্যদের কাছ থেকে সরকারি কাজ যারা পায় তাদের কাছ থেকে যখন ঘুষ নেয়, টাকা নেয়, তাদের কাছ থেকে প্রকৃত কাজ আদায় করার মতো কোনো সাহস থাকে কোনো মন্ত্রীদের? এই যে 22,500 কোটি টাকা রাস্তার জন্য এসেছে, আপনারা যদি কেউ ওই মোহনপুর খোয়াই হয়ে কমলপুর যান, বুঝতে পারবেন এটা কি রাস্তা, জাতীয় সড়ক না নর্দমা? কি হয়েছে এটা বলতে পারবে কেউ? কমিশন নিয়ে এমন জায়গায় চলে গেছে তার বিরুদ্ধে বলার সাহস নেই। এইভাবে মন্ত্রী তো স্বীকারই করেছেন, আমরা এইভাবে কমিশন নিয়ে থাকি, ছোট বড় সব কাজ থেকে এইভাবে যখন টাকা নেয়, সেই ধরনের দুর্নীতিবাজ মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা যায়? এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এই মন্ত্রিসভা স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন উঠেছে, সব মন্ত্রী কিরকম, তার জবাব তো একমাত্র ঠিক হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কি করছে না, তার মধ্য দিয়ে। তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এটা প্রমাণিত যে সবাই তার সঙ্গে যুক্ত থাকছে, না হলে ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? আমরা দাবি রাখছি, এই ধরনের অসৎ উপায়ে যারা টাকা রোজগার করে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না বরখাস্ত করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই দুর্নীতিবাজদের সঙ্গে আর কোনো আপোষ নেই, অত্যাচারীদের সামনে আর কোন রকমের আপোষ নেই, তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। আজকে গোটা রাজ্যের মানুষ হাহাকার করছে। সুন্দর সুন্দর সাইনবোর্ড দেখি আমরা রাস্তাঘাটে, আগরতলা শহর থেকে গ্রামে গঞ্জে সর্বত্রে মন্ত্রীরা সেজে গুজে লিপস্টিক লাগিয়ে ছবি তুলে লাগিয়ে রাখে আর গন্ডা ছড়া। ওই উপজাতি মা তার সন্তান জন্মের পর 10,000 টাকার বিনিময়ে তার সবচেয়ে বড় সম্পদ, প্রত্যেক মা বাবার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ছেলে মেয়ে, তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। কোথায় গেছে? পেটের জ্বালা, বেঁচে থাকার জন্য সন্তান বিক্রি হচ্ছে আমাদের রাজ্যে। এই হচ্ছে রাজ্য। অন্যদিকে বামপন্থীদের পরিচালিত, সিপিআইএম এর পরিচালিত ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য আছে এখন, কেরালা। কেরালা ঘোষণা করতে যাচ্ছে 1 নভেম্বর কেরালা থেকে অতি দারিদ্র মুক্ত রাজ্য হিসাবে প্রথম ভারতবর্ষের মধ্যে ঘোষিত হবে। এটাই হচ্ছে রেকর্ড। ভারতবর্ষের মধ্যে সিপিআইএম বামপন্থীদের পরিচালিত একটা সরকার থাকলে অনাহার মৃত্যু হয় না, সন্তান বিক্রি হয় না, দারিদ্র মুক্ত রাজ্য হয়। এটা প্রথম রাজ্য কেরালা। প্রথম রাজ্য কেরালা নিরক্ষর মুক্ত, প্রথম রাজ্য কেরালা শিক্ষিতের হার বেশি, প্রথম রাজ্য কেরালা স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে, শিশু মৃত্যুর হার সবচেয়ে কম। এইভাবে বামপন্থীদের পরিচালিত সরকার। আর আজকে আমরা কি দেখছি? আমাদের রাজ্যে হাহাকার চলছে, কাজ নেই, রেগার কাজ নেই, টুয়েলভের কাজ নেই, সাধারণ মানুষের কাছে পয়সা নেই, হাহাকার চলছে।
এই নিয়ে মাথা ব্যথা নেই। লুট চলছে, সন্ত্রাস চলছে, আক্রমণ চলছে, মা বোনদের উপর নির্যাতন চলছে। আর কতদিন এগুলি মেনে নেওয়া যাবে? তার জন্যই এগিয়ে আসুন সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয়, দেশপ্রেমিক, মানবতাবাদী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে যারা, দুর্নীতির বিরুদ্ধে যারা, ওই নারী নির্যাতনের বিরুদ্ধে যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই আগামী দিন আমরা এগিয়ে নিয়ে যাব। এই আহ্বান জানানোর জন্যই আমরা আজকের এই মিছিল এবং সমাবেশের আহ্বান করেছি। তাই আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি জিন্দাবাদ।